হ্যালো এভরিওয়ান, আমি অনুপম রামানুজনের পক্ষ থেকে আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখা যাক আজকের প্রথম টপিক। তো এটা হলো ইন্টারন্যাশনাল মাইগ্রেন্টস ডে পালন করা হয় বিশ্বব্যাপী কোন দিন? ডিসেম্বর 18। তো ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল মাইগ্রেন্টস ডে 2000 প্রত্যেক বছর পালন করা হয় ডিসেম্বরের 18 তারিখ। এটা মনে রাখবেন আপনারা। সেকেন্ড দেখা যাক কি, এটা হলো এভরি ইয়ার 18th ডিসেম্বর ইজ সেলিব্রেটেড এজ মাইনরিটিস রাইটস ডে ইন ইন্ডিয়া। তো প্রত্যেক বছর 18 ডিসেম্বর মাইনরিটি দিবস পালন করা হয়ে থাকে ভারতবর্ষে, বা সংখ্যালঘু দিবস বলতে পারেন। এটা সেলিব্রেট হয়ে থাকে। আর এটা কে মানে এই যে সেলিব্রেশনটা অর্গানাইজ কে করে থাকে? ন্যাশনাল কমিশন ফর মাইনরিটি অ্যাক্টস এটা করে থাকে, অর্গানাইজ করে থাকে। আচ্ছা, আরেকটা জিনিস, ন্যাশনাল কমিশন যে আছে মাইনরিটি কমিশন, এটা কবে এস্টাবলিশ হয়েছিল? এটা হয়েছিল 1992-তে। 1992-তে এটা এস্টাবলিশ হয়েছিল আন্ডার ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিস অ্যাক্ট। আর এটা আপনারা আরেকটা জিনিস মনে রাখবেন, সেটা হলো এই যে ভারতবর্ষে মাইনরিটি টোটাল 5টা রিলিজিয়নকে মাইনরিটি হিসাবে ঘোষণা করা হয়েছে, যার মধ্যে খ্রিস্টান, মুসলিম, বৌদ্ধ এবং শিখ এরা আছে। আর 2014-তে নতুন আরেকটা অ্যাড করা হয়েছিল, এখন টোটাল 6টা আছে মাইনরিটি লিস্টে, সেটা হলো জৈন। আশা করি আপনাদের মনে থাকবে। দেখা যাক নেক্সট টপিক। তো 19 ডিসেম্বরকে গোয়া লিবারেশন ডে হিসাবে সেলিব্রেট করা হয়। তো কি হয়েছিল এই দিনে? অ্যাকচুয়ালি পর্তুগিজরা ভারতে এসেছিল 1510 খ্রিস্টাব্দে, ঠিক আছে? তো তখন ওরা ভারতে এসে ভারতের বিভিন্ন জায়গাতে ওরা নিজেদের মানে সাম্রাজ্য স্থাপন করেছিল। তারপর পরবর্তীতে ব্রিটিশরাও এসেছে, ব্রিটিশরা এসে এদের সাথে লড়াই হয়েছে, ফ্রান্স, পর্তুগিজ এবং ব্রিটিশদের মধ্যে লড়াই হয়েছে। হওয়ার পর আলটিমেটলি 1947 আসতে আসতে এই পর্তুগিজরা শুধুমাত্র কিছু জায়গাতে সীমিত হয়ে গিয়েছিল। সেই জায়গাগুলো হলো যেমন গোয়া, দমন, দিউ, দাদরা, নগর হাভেলি, এইসব জায়গা। একদম এই কয়েকটা জায়গাতে এরা সীমিত হয়ে গিয়েছিল। যাই হোক, তো কী হয়েছে, ভারত যখন স্বাধীন হয়ে গেল 1947-এ ভারত স্বাধীন হওয়ার পরও গোয়া তখনও পর্তুগিজের আন্ডারে ছিল। তো তখন কি হলো, ভারত সরকার অপারেশন বিজয় নামে একটা আর্মড ফোর্স অপারেশন লঞ্চ করলো। কবে? এটা হলো 1961-এর 18 ডিসেম্বর 1961-এ এটা লঞ্চ করেছিল। আর পরের দিন 19 ডিসেম্বর পর্তুগিজরা সারেন্ডার করে নিয়েছিল ভারতের আর্ম ফোর্সের সামনে। আর সাথে সাথে পর্তুগিজ শাসনের অবসান হয়েছিল গোয়াতে। আর এর সাথে সাথে 450 বৎসরের যে পর্তুগিজ শাসন, এটার অবসান হয়েছে। আপনারা বুঝতে পারছেন কত বৎসর ওরা গুজরাট বলছি বারবার, গোয়া হবে, গোয়াতে এরা শাসন করেছে। তো সাথে সাথে দেখা যাক আরও কিছু ইম্পর্টেন্ট টপিক, সেগুলো হলো গোয়াকে স্টেটহুড দেওয়া হয়েছিল 1987-এ। আর এই যে স্টেটহুড ডেটা সেলিব্রেট করা কবে? মে 30। আর গোয়ার চিফ মিনিস্টারকে প্রমোদ সাওয়ান্ত, গভর্নরকে PS শ্রীধরন পিল্লাই। আশা করি মনে থাকবে আপনাদের। আর গোয়ার তো ক্যাপিটাল আপনারা জানেনই, পানাজি। দেখা যাক নেক্সট টপিক। এটা হলো 5th এডিশন অফ ইয়ুথ কোঅ্যালেব ফর ইয়ং এন্টারপ্রেনার্স। তো ইয়ুথ কোঅ্যালেব নামে একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে বলতে পারেন আপনারা। এটা কি জন্য? তো এটা ইয়ং এন্টারপ্রেনার প্রডিউস করার জন্য ইনোভেটিভ জিনিসের হবে, এর মধ্যে ইনোভেটিভ কী থিঙ্কিং থাকতে পারে, এইসব নিয়ে একটা ইনিশিয়েটিভ বা উদ্যোগ নেওয়া হয়েছে। এটা কে নিয়েছে? এটা নিয়েছে নীতি আয়োগ, তারপরে আপনার কি বলে UNDP আর অটল ইনোভেশন মিশন। এরা তিনজন মিলে মিলিতভাবে এটা লঞ্চ করেছে। আর অ্যাকচুয়ালি এরা লঞ্চ করেছিল কবে? 2019-এ। তো এইবার নিয়ে হচ্ছে 5th এডিশন এটা। দেখা যাক নেক্সট টপিক। United Nations member states have removed Iran from UN Women's Right Group. তো কি হয়েছে, ইউনাইটেড নেশনের একটা
ওমেন্স রাইট গ্রুপ আছে, মানে মহিলা অধিকার গ্রুপ বলে একটা গ্রুপ আছে, যার থেকে ইরানকে বাদ দেওয়া হয়েছে। কেন বাদ দেওয়া হয়েছে? কারণ রিসেন্টলি রিপোর্ট রিলিজ হয়েছে ইউএনের মধ্যে, যেটাতে বলা হয়েছে যে ইরানের মধ্যে যে ওমেন এবং গার্লস আছে তাদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন্স হিসাবে মানে ট্রিট করা হয়, তাদের সেই রকম সম্মান দেওয়া হয় না। একজন নাগরিককে যে সম্মান দেওয়া উচিত তাদের সবসময় সেকেন্ড ক্লাস মানে নাগরিক হিসেবে সম্মান দেওয়া হয়। তো এটা, এই যে রিপোর্টটা কবে পাবলিশ হয়েছিল? 2021-এ। তো এই জন্য এই রিপোর্টেও বেস করে ইরানের মানে এই যে ওমেন্স রাইট গ্রুপ আছে এটা থেকে ইরানকে বাদ দেওয়া হয়েছে। তাছাড়াও রিসেন্টলি আরও চলছে ইরানের মধ্যে, যেমন হিজাব ব্যান নিয়ে এসব নিয়ে চলছে, মানে মহিলারা চাইছে না হিজাব পরতে ইরানের মধ্যে, এটা নিয়েও চলছে অনেক প্রবলেম। যাই হোক, নেক্সট দেখা যাক। এটা হলো নীরজ চোপড়া বিকামস দ্য মোস্ট রিটেন অ্যাবাউট অ্যাথলিট ইন 2022। তো নীরজ চোপড়াকে নিয়ে সবচেয়ে বেশি লেখালেখি হয়েছে 2022-এ। লেখালেখি বলতে মানে বিভিন্ন ধরনের আর্টিকেল রিলিজ হয়েছে ওনার নামে, আর এই যে জিনিসটা হয়েছে কেন নিউজে আছে, এটা অ্যাকচুয়ালি মানে এই নীরজ চোপড়া অ্যাথলেটিক ফিল্ডে, মানে অ্যাথলেটিক ট্র্যাক এবং এই যে ফিল্ড, এই সেক্টরে যেটা মানে অ্যাথলেটিক্সের যে এই বিভাগটা, এটাতে সবচেয়ে বেশি ইনাকে নিয়ে লেখালেখি হয়েছে। মানে এর আগে কাকে নিয়ে সবচেয়ে বেশি লেখালেখি হয়েছিল? ওশেন বোল্টকে। আপনারা সবাই জানেন স্পিড স্টার যাকে বলা হয়, ওশেন বোল্ট। তো ওনাকে, জ্যামাইকান স্পিড স্টার, তো ওশেন বোল্টকে উনি ক্রস করে গেছেন এই আর্টিকেলের ব্যাপারে। মানে ওনাকে নিয়ে সবচেয়ে বেশি আর্টিকেল লেখা হয়েছে। এটা কে বলছে? ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স বডি। এরা বলেছে যে 812টা আর্টিকেল লেখা হয়ে গেছে 2022-এ এই নীরজ চোপড়াকে নিয়ে। আর নীরজ চোপড়াকে আপনারা সবাই জানেন, টোকিও গোল্ড মেডালিস্ট ভারতের। দেখা যাক নেক্সট টপিক। ওয়ার্ল্ড ফুটবল গভর্নিং বডি ফিফা প্রেসিডেন্ট গিন্নি Infantino announced the Morocco will host the next football world cup, তো অ্যাকচুয়ালি ফুটবল ক্লাব ওয়ার্ল্ড কাপ। তো মরক্কো নেক্সট যে ফুটবল ক্লাব ওয়ার্ল্ড কাপ হবে, আপনার এখানে ভুল করবেন না, এটা কিন্তু ওয়ার্ল্ড কাপ নয়, ফুটবল ক্লাব ওয়ার্ল্ড কাপ, মানে ক্লাব লেভেলে যে ওয়ার্ল্ড কাপ হয় সেটা। তো এটা মরক্কো হোস্ট করবে। কবে হোস্ট করবে টুর্নামেন্টটা? এটা হবে 1 ফেব্রুয়ারি থেকে 11 ফেব্রুয়ারি 2023, মানে আগামী বছর। নেক্সট টপিক, এটা হলো 29টা নিউ স্পিসিস, মানে প্রজাতি, 29টা নতুন প্রজাতি, যেগুলোকে কি হয়েছে মানে সিওপি, যেটা কনফারেন্স অফ পার্টিস যেটা হয়েছিল, বায়োডাইভার্সিটি কনফারেন্স যাকে বলা হচ্ছে, কোথায় হয়েছিল? এটা মন্ট্রিয়ালে, কানাডাতে। তো কানাডাতে যে বায়োডাইভার্সিটি কনফারেন্স হচ্ছিল, এটা কে করেছিল? COP15। তো সেখানে এরা মানে অ্যাসেসমেন্ট করেছে যে ভারতবর্ষে টোটাল 29টা প্রজাতি আছে যাদের মানে খুব রেড লিস্টে রাখা হয়েছে। রেড লিস্ট বলতে কি, মানে এরা খুব তাড়াতাড়ি বিলুপ্ত হয়ে যাবে বা বিলুপ্ত হওয়ার পথে আছে এরা। তো এর মধ্যে কিছু উল্লেখযোগ্য হলো, যেমন প্রথমটা হলো হোয়াইট চিকড ডান্সিং ফ্রগ। হোয়াইট চিকড বলতে দেখতে পাচ্ছেন হোয়াইট কালার যে জায়গাটা, তো এটা হলো হোয়াইট চিকড ডান্সিং ফ্রগ। এটা কোথায় পাওয়া যায় অ্যাকচুয়ালি? এটা সাধারণত মানে ইন্ডিয়াতে অনলি পাওয়া যায় কর্ণাটকার ওই যে কি বলে এটাকে, কর্ণাটকাতে যে আপনাদের আছে না, ওটা ওয়েস্টার্ন ঘাটে এদের পাওয়া যায়। আর আরেকটা হলো আন্দামান স্মুথ-হাউন্ড শার্ক। এটা নাম শুনেই বুঝতে পারছেন এটাকে আন্দামান সিতে পাওয়া যায়। তো এটা হলো এন্ডেঞ্জার হওয়ার পথে, কারণ হলো এর ফিশিং প্রেশার বেশি, মানে একে বেশি পরিমাণে মানে ফিশিং করা হচ্ছে। আর 3 নম্বর হলো ইয়েলো হিমালয়ান ফ্রিটালারি প্ল্যান্ট, বা যাকে আমরা জানি জংলি লসুন হিসাবে, মানে এটা একটা ট্রেডিং নেম। এটা অ্যাকচুয়ালি নেম না, কিন্তু অনেক সময় প্রশ্ন আসতে পারে জংলি লসুন নামে কে পরিচয় বা কাকে বলা হয়, সেটা হবে হিমালয়ান ফ্রিটিলারি প্ল্যান্ট, মানে হিমালয়ান রিজিয়নে এই প্ল্যান্টটা পাওয়া যায়। তো এই 29টার মধ্যে এই 3টে খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখা যাক নেক্সট টপিক। দ্য অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স মানে এইমস located in capital New Delhi has been declared tobacco free zone। আচ্ছা, তো এইমসের যে মানে
ক্যাম্পাসটা আছে নিউ দিল্লিতে, এরা কি করেছে, এরা টোবাকো ফ্রি জোন হিসাবে নিজেদের ডিক্লেয়ার করেছে। আস্তে আস্তে সবাই অ্যাওয়ার হচ্ছে এই নিয়ে। যেমন রিসেন্টলি বললাম না, নিউজিল্যান্ড পার্লামেন্টে ওদের বিল পাস করে নিয়েছে যে নিউজিল্যান্ডের নেক্সট জেনারেশন এখন থেকে আর টোবাকো কনজিউম করতে পারবে না বা পারচেস করতে পারবে না। তো ভারতবর্ষ শুরু হচ্ছে মনে হয় আস্তে আস্তে, যেটা ফার্স্ট স্টেপ নিচ্ছে এইমস। তো এইমসে যে মানে ক্যাম্পাসটা থাকবে সেখানে কেউ টোবাকো কনজিউম করতে পারবে না, মানে এটা পুরোপুরি টোবাকো ফ্রি করে দেওয়া হচ্ছে। আর এইমস যেটা নিউ দিল্লিতে, এটা এস্টাবলিশ কবে হয়েছিল, 1956-এ। দেখা যাক নেক্সট টপিক। এটা হলো পিএনবি হাউসিং ফাইন্যান্স ওপেন রোশনি ব্রাঞ্চেস টু পুশ ইটস অ্যাফোর্ডেবল হাউসিং ফাইন্যান্স স্কিম। তো হোম লোন টাইপের দেওয়া হবে, যেটা মানে পিএনবি হাউসিং ফাইন্যান্স যেটা, এটা একটা রোশনি ব্রাঞ্চ বলে একটা ব্রাঞ্চ, যেটা মানে স্কিম বলতে পারেন, এটা ওপেন করেছে। এটা লোন দেবে। তো কত টাকা লোন দিতে পারে, এরা বলছে যে 5 থেকে 30 লাখ পর্যন্ত এরা লোন দিবে, হাউসিং লোন যেটা। যাই হোক, এই যে পিএনবিটা অ্যাকচুয়ালি কি, পিএনবি হাউসিং ফাইন্যান্স যেটা, সেটা হলো পিএনবিরই একটা সহায়ক কোম্পানি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। দেখা যাক নেক্সট টপিকটা কি। আপনারা কিন্তু মনে রাখবেন এই নামটা, রোশনি। হ্যাঁ, তো এখানে হলো নাসা লঞ্চেস ইন্টারন্যাশনাল মিশন শট টু সার্ভে আর্থস ওয়াটার। তো পৃথিবীর যে ওয়াটার আছে, পৃথিবীর মধ্যে যে জল আছে, সেই জলকে মানে ট্র্যাক করবে এটা। তো এটা কে লঞ্চ করেছে, নাসা একটা লঞ্চ করেছে মিশন, যার নাম হলো সোয়াট, যেটা কি করবে, আর্থের যত জল আছে সেগুলো সার্ভে করবে পৃথিবীতে। তো সোয়াট কি করবে বলছে, এখানে বলছে যে কভার করবে এন্টায়ার আর্থ সারফেস বিটুইন 78 ডিগ্রি সাউথ অ্যান্ড 78 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড অ্যাট লিস্ট ওয়ান্স এভরি 21 ডেজ। তো ল্যাটিটিউড কি বুঝতে পারছেন আপনারা, অক্ষরেখা। যেমন এটা পৃথিবী হলো, পৃথিবীতে এইরকম যে অক্ষরেখা, মানে আপনারা জিওগ্রাফিতে পেয়েছেন নিশ্চয়ই। তো এই যে অক্ষরেখাগুলো, তো এক অক্ষরেখা বলতে হবে 78 ডিগ্রি থেকে, যেমন এখানে কোনো জায়গাতে হবে 78 ডিগ্রি থেকে নর্থ থেকে সাউথ পর্যন্ত, এই জায়গা পর্যন্ত মানে এরা পুরো কাভার করবে। এই যে মিশনটা যেটা লঞ্চ হয়েছে, স্যাটেলাইট একটা লঞ্চ হয়েছে, সেটা এই এই এরিয়ার মধ্যে থাকা পুরো ও আর্থের সারফেসে কাভার করবে, যেখানের মধ্যে দেখবে ওরা মানে ওয়াটার প্রেজেন্স কোথায় কোথায় আছে, এটা একটা ফুল সার্ভে ওরা করবে। তো এটা লঞ্চ করেছে, এটা প্রত্যেক 21 দিনে এটা একবার করে পুরো আর্থকে কভার করবে। তো আপনারা বিশেষ করে নামটা মনে রাখবেন, সোয়াট, SWOT, সোয়াট, এটা ইম্পর্টেন্ট। তো আজকের ভিডিও এখানেই শেষ। আর শেষ করার আগে এই ছবিটা দিয়ে শেষ করছি। খুবই ঐতিহাসিক একটা দিন, গতকাল আর্জেন্টিনা অনেক বছর পরে আবার পুনরায় বিশ্ব বিজয়ী হয়েছে ফুটবলে। আর এটা রোনাল্ডো বলছি, মেসির শেষ বিশ্বকাপ। উনি অলরেডি রিটায়ারমেন্ট ঘোষণা করে নিয়েছেন এই বিশ্বকাপের পরে, আর উনি আর খেলবেন না। তো আজকের ভিডিও এখানেই শেষ। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কোনো কমেন্ট থাকলে অবশ্যই করবেন ভিডিও সম্বন্ধিত। আর এই ভিডিও PDF পেতে হলে অবশ্যই লিঙ্কে দেওয়া ডেসক্রিপশনে গিয়ে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।